এই রাজারামপুরে পৌঁছানোর জন্য আর কোনো রাস্তা নেই। ব্রিজ পার করতেই আমরা বাড়ি পৌঁছে যাব। না, আমার ভয় করছে। আর একটু ধৈর্য ধরো। এই ব্রিজে আসার সাহস কি করে হলো তোমাদের? রাজারামপুর শহরের থেকে একটু দূরে ছিল, জঙ্গলের রাস্তা। গ্রামে পৌঁছানোর জন্য নদী পার করতে হতো। এই জন্য অনেক টাকা খরচা করে পাথরের ব্রিজ বানানো হয়েছিল। অনেক কষ্ট করে ব্রিজটা বানানো হয়েছিল, কিন্তু এই ব্রিজ কেউই ইউজ করতে পারতো না। এই ব্রিজের ওপর বসে থাকতো একটা শাঁকচুন্নি। সেই ব্রিজ কাউকে ইউজ করতে দিত না। গ্রামে ব্রিজের সামনেই একটা বড় প্রাসাদ ছিল। এটা হলো গ্রাম প্রধান রামচরণ মুখার্জির বাড়ি। এর ছেলে বিক্রম শহরে বড় সিভিল ইঞ্জিনিয়ার। ওর বিয়ে 2 বছর আগে রাধিকার সাথে হয়েছিল, কিন্তু 2 বছর বাদে প্রথমবার সে তার স্ত্রী রাধিকাকে নিয়ে রাজারামপুরে এসেছিল। নদীতে আসার জন্য নৌকোতেই আসতে হতো। ব্রিজ থাকা সত্ত্বেও নদী দিয়ে কেন আসতে হবে, এই কথাটা রাধিকার মনে সন্দেহ তৈরি করল। আর তখনই ওর জানলা থেকে সেই ভয়ঙ্কর ব্রিজ দেখা যেত। আর রাতে তো সেটা আরো বেশি ভয়ানক হয়ে উঠত। বিভিন্ন রকম অদ্ভুত অদ্ভুত শব্দ সে শুনতে পেত। এমন মনে হতো যেন কেউ তাকে ওই ব্রিজে ডাকছে। একদিন রাতে রাধিকা ঘুমের ঘোরে ব্রিজের দিকে চলতে শুরু করল। ও নিজের মধ্যে ছিল না। ও এটা জানতই না যে ও কোথায় যাচ্ছে। ওর খালি এটা মনে হচ্ছিল যেন ওকে কেউ ডাকছে। ও ধীরে ধীরে ব্রিজের দিকে এগিয়ে যেতে শুরু করল। যেই ও ব্রিজের দিকে এলো, তখনই সেই শাঁকচুন্নির ছায়া সে দেখতে পাচ্ছিল। যেই ছায়া ওকে ব্রিজের দিকে টেনে এনেছে। যেই ও নিজের পা ব্রিজের ওপর রেখেছে, সে জলের মধ্যে পড়ে গেল। রাধিকার স্বপ্ন ভেঙে গেল। কিন্তু আশ্চর্যের কথা এটাই যে ও পুরোপুরি ভিজে গিয়েছিল, যেন এইমাত্র সে স্নান করে উঠে এসেছে। ওর সাথে কি হচ্ছিল, কেন হচ্ছিল, ও কিছুই বুঝতে পারছিল না। ওর পাশে বিক্রমও ছিল না। এত রাতে বিক্রম কোথায় গেল, এটা খোঁজার জন্য রাধিকা বেরিয়ে পড়ল। আর সে দেখতে পেল বিক্রম কাদের সাথে যেন ফিসফিস করে কথা বলছে। যেই বিক্রম বুঝতে পারল রাধিকা এসেছে, ও ভয় পেয়ে কথা বলা বন্ধ করে দিল। আরে রাধিকা, তুমি এখনো ঘুমোওনি? আর এতটা ভিজে গেলে কি করে? বিক্রান্ত, তুমি এখন এখানে কার সঙ্গে কথা বলছো? না, কারোর সাথে না, চলো ঘুমোতে যাই। বিক্রম রাধিকাকে নিয়ে আবার ঘরে শুতে চলে গেল। দুজনে ঘুমিয়ে পড়ল। রাধিকার ঘুমোতেও ভয় লাগছিল। ওর মনে হচ্ছিল আবার সেই দুঃস্বপ্ন না আসে। ঘুম না আসায় রাধিকা জানলা দিয়ে ব্রিজের দিকে দেখছিল। তখনই ওর মনে হলো 4টে লোকের ছায়া যেন ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। রাধিকা ভয় পেয়ে গেল। রাধিকা বিক্রমকে ডাকতে যাচ্ছিল, কিন্তু বিক্রম গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। রাধিকা ভয়ে ভয়ে ওদের পেছনে যাওয়ার জন্য উদ্যত হলো। ও নিঃশব্দে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো আর ব্রিজের দিকে এগোতে লাগলো। ও হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল। জোরে জোরে হাসির আওয়াজ তার কানে আসতে লাগলো। এটা ওই শাঁকচুন্নির হাসি। ওই হাসি আস্তে আস্তে মিলিয়ে গেল, কিন্তু ওই 4 লোকের গলা সে শুনতে পাচ্ছিল। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও! এটাই মনে হচ্ছিল কেউ যেন তাদের ওপর অত্যাচার করছে। রাধিকা সেই আওয়াজের পেছন পেছন যেতে যেতে ব্রিজ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর তখনই একটার পর একটা কাটা মুন্ডু
ওর দিকে এগিয়ে আসতে লাগছিল। আর ও যখন একটু মনোযোগ সহকারে দেখল, তখন বুঝতে পারল এগুলো আর কারোর নয়, সেই 4টে লোকের মাথা। প্রত্যেকটা কাটা মুন্ডু দেখে রাধিকা ভয় আঁতকে উঠল। এই 4টে কাটা মুন্ডু ওই সমস্ত লোকেদের যাদের সাথে বিক্রম কথা বলছিল। আর ঠিক তখনই সেই শাঁখচুন্নির আওয়াজ ভেসে এলো। এই 4জনকে এই ব্রিজটা ভাঙার জন্য তোমার বর পাঠিয়েছিল, কিন্তু ওদের সবার মাথা আমি টুকরো টুকরো করে দিয়েছি। এমন চেষ্টা আর দ্বিতীয়বার করলে তার ফল ভালো হবে না। রাধিকা এটা দেখে মাথা ঘুরে পড়ে গেল। আর পড়ার সময় ওর মনে হলো ওকে যেন কেউ ধরে নিয়েছে। রাধিকা যখন সকালবেলা চোখ খুলল, তখন দেখল ও নিজের ঘরেই রয়েছে। বিক্রম ওর পাশেই চিন্তিত মুখে বসেছিল। ওই সেই রাতে রাধিকাকে ধরে নিয়েছিল, কিন্তু ও ওখানে কি করে পৌঁছল? ওই ব্রিজটা ভাঙার জন্য 4জন লোককে ও কেন পাঠিয়েছিল? এই ধরনের অনেক প্রশ্ন ওর মনে এসছিল। যখন রাধিকা ভাবল বিক্রমকে এগুলো জিজ্ঞেস করবে, তখন বিক্রম কোনো জবাব দেওয়ার পরিস্থিতিতে ছিল না। ও শুধু বলল, আমরা যত তাড়াতাড়ি সম্ভব শহরে ফিরে যাব। এই গ্রামে থাকা আমাদের পক্ষে বিপজ্জনক। ও শুধু এইটুকুই বলে প্যাকিং করতে চলে গেল। বিক্রম আর রাধিকা নৌকোয় বসে শহরে রওনা দিল। যাওয়ার সময় রাধিকা ওই ব্রিজটাকে দেখছিল। আর ঠিক এই সময় হঠাৎ করে ঝড় উঠল। নদীর ঢেউ উত্তাল হয়ে উঠল, যেন সমুদ্রে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। নৌকো টলমল করছিল। আর ঠিক তখনই ওই শাঁখচুন্নির আওয়াজ শোনা গেল। খবরদার এই গ্রাম থেকে যদি বাইরে যাওয়ার চেষ্টা করো, বিক্রান্ত আর ওর স্ত্রী এখন এই গ্রামেই বন্দি থাকবে। আবারও যদি নদী পার করার চেষ্টা করো, তবে পুরো গ্রাম তছনছ করে দেব। এই কথা শুনে বিক্রম আর রাধিকা ভয় পেয়ে গেল। নদীর ধারে থাকা গ্রামের মানুষজনও এটা শুনে ভয় পেয়ে গেল, কারণ এতদিন পর্যন্ত কেউ ব্রিজ পার করতে পারত না, আর এখন নদীর ওপর দিয়েও কেউ যেতে পারছে না। আর ঠিক এই সময় একটা বড় ঢেউ এলো। বিক্রম আর রাধিকা সাঁতার কাটতে কাটতে আবার নদীর ধারে এসে পৌঁছল। রাধিকা আর বিক্রমকে রাজারামপুরেই থাকতে হলো সেই দিন। রাধিকা প্রেগনেন্ট ছিল। ও খুব তাড়াতাড়ি বাচ্চার জন্ম দিত। আর রাধিকার সেই রাতে আসা ব্রিজের দুঃস্বপ্ন বন্ধ হলো। সেই রাতে তার খুব ভালো ঘুম হলো। রাতে জানলা বন্ধ থাকার দরুনও ঠান্ডা হাওয়া আসত। কিছু মাস পরে রাধিকা একটা বাচ্চার জন্ম দিল। গ্রামে বাড়িতে সবাই খুশি ছিল, কিন্তু এটা মনে হচ্ছিল তার যেন কোনো খারাপ নজর তাদেরকে দেখছে। আবার শহরে ওরা কবে ফিরতে পারবে এটাই ভাবছিল। রাধিকার আরেকটা অন্য বিষয়েও চিন্তা ছিল। ওর মনে হচ্ছিল বাচ্চার আশেপাশে কেউ একটা রয়েছে। বাচ্চা তার মাকে নয়, বরং অন্য কাউকে দেখছে, অন্য কাউকে দেখে হাসছে, অন্য কারোর সাথে খেলছে। কাউকে দেখা যাচ্ছিল না, তবুও বাচ্চা কোনো এক অদৃশ্য শক্তির সাথে খেলছিল। আবার রাতে রাধিকা স্বপ্ন দেখতে শুরু করল। ওই ব্রিজ দেখতে পেল একটা বাচ্চা ওই ব্রিজ দিয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে আসছে। বাচ্চাটি এগিয়ে আসতে আসতে ব্রিজের কিনারে এসে পৌঁছেছিল। তাকে ওই শাঁখচুন্নি ডাকছিল। ওই বাচ্চাটা ওই শাঁখচুন্নির একেবারে কাছে চলে এসেছিল। শাঁখচুন্নি তার দিকে এগিয়ে আসছে। যেই ওই শাঁখচুন্নি বাচ্চাটিকে ধরে ফেলে, তখনই রাধিকার ঘুম ভেঙে যায়। রাধিকা দোলনার দিকে যখন দেখল, সেখানে বাচ্চা ছিল না। সে জানলা দিয়ে বাইরের দিকে দেখতে পেল বাচ্চা ব্রিজের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে কারোর সাথে চলে যাচ্ছে। রাধিকা এটা দেখে ভয় পেয়ে গেল। সে বিক্রমকে ডাকল। সে ভয় পেয়ে গেছে। দুজনে দৌড়তে দৌড়তে ব্রিজের দিকে পৌঁছে গেল। ওখানেই দাঁড়াও, এই ব্রিজের কাছে কেউ আসবে না, শুধু এই বাচ্চাটাই আসবে
আর এবার থেকে এই বাচ্চা আমার কাছেই থাকবে। এই কথা শুনে দুজনেই খুব ভয় পেয়ে গেল। রাধিকা কাঁদতে শুরু করলো, হাত জোর করে নিজের বাচ্চাকে ভিক্ষা চাইতে লাগলো। ধীরে ধীরে পুরো গ্রাম ব্রিজের দিকে এগিয়ে এলো। এখন শাকচুন্নি তাদেরকে পরিষ্কার দেখতে পাচ্ছে। সে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো উস্কো খুস্কো, কপালে বড় লাল টিপ। লাল চোখগুলো দেখে ওরা ভয় পেয়ে গিয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা এটা, ওই শাকচুন্নির কোলে বিক্রম আর রাধিকার ছোট বাচ্চাটা ছিল। না, আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দাও। কি ক্ষতি করেছি আমরা তোমার? কি ক্ষতি করেছিস তা তোর স্বামীকেই জিজ্ঞাসা কর যে ও আমার কি ক্ষতি করেছে। শাকচুন্নির কথা শুনে রাধিকা বিক্রমের দিকে তাকালো। ও ঘাবড়ে গেল, আর তারপর সে সমস্ত সত্যি বলেই দিল। বিক্রম বলতে শুরু করলো, 4 বছর আগে আমার কোম্পানি রাজারামপুরে ব্রিজ বানানোর কন্ট্রাক্ট পেয়েছিল। অনেকগুলো শ্রমিক লাগিয়ে ব্রিজ বানানোর কাজ শুরু হলো। ব্রিজের কাজ যখন শেষ হয়ে আসছিল, তখনই ব্রিজ ভেঙে পড়ল। ব্রিজ বানানোর পরেই ভেঙে পড়াতে সবাই খুব ভয় পেয়ে গেল। এই কথা ছড়িয়ে পড়ার আগেই আবার ব্রিজ বানানো শুরু হলো, কিন্তু ব্রিজ আবার ভেঙে পড়ল। বারবার চেষ্টা করেও ওই ব্রিজটা বানানো সম্ভব হয়নি। খরচা বাড়তে শুরু করেছিল, আর এইদিকে ডেডলাইনও শেষ হয়ে আসছে। 2 বছর হয়ে গেছে, কিন্তু ব্রিজ এখনো বানানো যায়নি। কন্ট্রাক্ট হাত থেকে বেরিয়ে যাওয়ার ভয় ছিল। আমি খুবই চিন্তিত ছিলাম। তখনই একজন বলল, সাহেব, আপনি জানেন না এই ব্রিজ এভাবে কোনোদিন বানানো সম্ভব নয়। তাহলে কি করে বানানো সম্ভব? কোনো টেকনিক্যাল প্রবলেমই নেই, তবু ব্রিজ বানানো সম্ভবই হচ্ছে না। এটা টেকনিক্যাল প্রবলেম নয় স্যার, নদী তার ওপরেই ব্রিজ বানাতে দেবে না। যদি আপনাকে ব্রিজ বানাতেই হয়, তাহলে প্রথমে নদীতে বলি দিতে হবে। কি বলি দিতে হবে? এটা কি কথা হলো? ব্রিজ বানানোর জন্য টাকা, কারিগর, প্ল্যানের দরকার হয়। বলি চড়ানোর মতো এই সমস্ত কুসংস্কার বাদ দাও। এই সব তো আপনার কাছে প্রথম থেকেই ছিল, কিন্তু ব্রিজ কি বানানো সম্ভব হলো? কারণ নদী নিজের ওপর ব্রিজ বানাতে দিচ্ছে না। নদীর দরকার নরবলির। একটা বাচ্চার বলি দেওয়ার পর দেখুন, ব্রিজ কিছু মাসের মধ্যেই ঠিক দাঁড়িয়ে যাবে, কোনো রকম বাধা ছাড়াই। আমি প্রথমে এই কথাটা বিশ্বাস করিনি, কিন্তু তারপরে গ্রামের লোকও আমাকে এই কথাই বলল, আর আমিও এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করলাম। ব্রিজটা তৈরি করা তখন আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। জিজ্ঞাসাবাদ করার পর আমি জানতে পারলাম, রাতে একটা বাচ্চাকে বলি দিতে হবে। এই বাচ্চাটাকে কোথায় পাওয়া যাবে এটা আমি বুঝতে পারছিলাম না। তখনই আমার মনে হলো ব্রিজ বানানোর এক কারিগরের কথা। ও আর ওর স্ত্রী ব্রিজ বানানোর কাজে যুক্ত ছিল। ওদের একটা ছোট বাচ্চা একটা ঝুলিতে শুয়েছিল। আমি কারিগরের সাথে কথা বললাম, আর বাচ্চার বদলে আমি ওদের অনেক টাকা দেওয়ার কথা বললাম। কারিগরের স্ত্রী এই কথা শুনে প্রচণ্ড রেগে গেলেন। ও কাঁদতে শুরু করলো। ও একেবারেই এটার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু ওর স্বামী এটার জন্য রাজি হয়ে গিয়েছিল। আমি ওকে টাকা দিলাম, আর ওর স্ত্রীর থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে চলে গেলাম। বাচ্চার কান্না শুনে ওর মা জেগে গেল। আমাদের পেছনে দৌড়তে দৌড়তে এলেন। তিনি চিল্লাচ্ছিলেন, কিন্তু তার আগেই ওনার বাচ্চাটাকে বলি দেওয়া হয়ে গিয়েছিল। ওর স্বামী ওকে কোনোভাবে সামলালেন। ব্রিজের কাজ শুরু হলো, কিন্তু এইবার ব্রিজের জায়গা বদলে গেল। সত্যি কথা বলতে, ব্রিজের জায়গায় নদীর প্রবাহ বেশি ছিল। যেখানে কম প্রবাহ ছিল, ওখান থেকেই ব্রিজ বানানো শুরু হলো। তখন ব্রিজ কোনো রকম বাধা ছাড়াই সম্পূর্ণ হয়ে গেল। ব্রিজ বানানোর জন্য ওই বাচ্চাটার বলি কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি গ্রামের লোকেদের কথা শুনে ভুল করে বসলাম। ওই বাচ্চাটার মা কাঁদতে শুরু করলেন। তিনি পাগল হয়ে ওই ব্রিজটার ওপর পাথর মারছিলেন, বলছিলেন এই ব্রিজের মধ্যেই তার বাচ্চার সমাধি রয়েছে। তারপর একদিন ব্রিজের কাজের সময় ব্রিজের একটা পাথর ওর মাথায় পড়ে ওর মৃত্যু হলো। আমি কখনো ভাবিনি। ওই ঘটনার পর ব্রিজের কাজ শেষ হতে আমি গ্রাম থেকে পালিয়ে গেলাম, কিন্তু ওই স্ত্রীর আত্মা এখনো তার বাচ্চার সমাধিকে রক্ষা করার জন্য এখানেই রয়েছে। এই কথা শুনে শুধু রাধিকাই নয়, পুরো গ্রামের লোক অবাক হয়ে গেল। আমি সেই
আর এখন আমি তোমার সন্তানের প্রাণ নেব। তখন তুমি জানতে পারবে কেমন লাগে যখন কোনো মায়ের সঙ্গে অন্যায় হয়, কতটা কষ্ট হয়। শাকচুনির কথা শুনে রাধিকা দৌড়তে দৌড়তে ওই শাকচুনির কাছে গেল। না, এমনটা করো না। যে অন্যায় আমার স্বামী করেছেন সেটা তুমি করো না। নিষ্পাপ শিশুকে তুমি মেরো না। ও তো সবার ভালোর জন্য এই ব্রিজ তৈরি করতে চেয়েছিল, আর যে ভুলটা হয়েছে তার জন্য তুমি আমার প্রাণ নিয়ে নাও। আমি বুঝতে পেরেছি তুমি রাক্ষসী নও, তুমি সন্তান হারা মা। তুমি কখনোই একজন সন্তানকে মারতে চাইবে না। আমি কথা দিচ্ছি, এই ব্রিজ তোমার সন্তানের সমাধি রূপেই থাকবে। এই ব্রিজ ব্যবহারকারীদের টোল ট্যাক্স দিতে হবে, আর সেই টাকা গরিব বাচ্চাদের সেবার কাজেই ব্যবহৃত হবে। আমি কথা দিচ্ছি। রাধিকার কথা শুনে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। শাকচুন্নি ওই বাচ্চাটা রাধিকার হাতে তুলে দিল। ওই দিনের পর ওই ব্রিজ লোকজন ইউজ করতে পারত। ওই দিনের পর কেউ ওই শাকচুন্নিকে দেখতে পায়নি।